তারা কি ভাবছেন। আচ্ছা, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, একদম খুব পরিষ্কার কথা, এটা আমার কথা না, মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড রয়েছে যে গরু দুধ দেয় তার চাট সহ্য করতে হবে। আপনাদেরকে সম্প্রদায়গতভাবে ধর্মীয়ভাবে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? উনি তো আমাদের নিয়ে খেলা করছেন, আমাদের মুসলিম সম্প্রদায়কে নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার আমাদেরকে নিয়ে খেলা করছেন। উনি ভাবছেন যে আমাদের ওই ছোট ছোট লাড্ডু খাইয়ে দিলেই আমরা গলে যাব, এরকম ভেবে নিয়েছেন। আমরা একরকম ভেবে এক সময় সে বক্তব্য দিয়ে শেষ করব। আমি এটাই বলবো যে আমরা যাতে আরও বেশি প্র্যাকটিস খাই এবং আমাদের যা খাবার হয় আমরা যেন সেটা খাই। কেউ ধমকাবে চমকাবে আর বলবে আমাদেরকে আমরা আমাদের প্লেটে কী থাকবে সেটার হিসেবে যাতে আমি আমাদের আগামী দিনের ফুড চয়েসেসকে না ডিসাইড করি। কোচবিহার থেকে কামারহাটি বাংলা বাঁচাও যাত্রা সিপিআইএম এর বিপুল উন্মাদনা তৈরি করেছে এবং সিপিআইএম এই বাংলা বাঁচাও যাত্রায় কিন্তু ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, একদম মাইক্রো লেভেলে মানুষের সঙ্গে সরাসরি সিপিআইএম এর ভাষায় নেটে হেঁটে খেটে সিপিআইএম লড়াই করছে, অত্যন্ত পরিশ্রম করছে। সামনে 2026 নির্বাচন এবং আরও অনেক বার্নিং ইস্যুস রয়েছে। আমরা আজকে বাংলা বাঁচাও যাত্রা কভার করব, একদম টিটবিটস আপনাদেরকে দেখাবো। এর আগেও দেখিয়েছি, আজকে লাইভ দেখাবো একদম গ্রাউন্ড জিরো থেকে, বর্ধমান থেকে মেমারি পর্যন্ত। আজকে বাংলা বাঁচাও যাত্রা, অসংখ্য বাইক, 500-র বেশি বাইক, বর্ণাঢ্য র্যালি হবে। উপস্থিত থাকবেন ঐশী ঘোষ, মীনাক্ষী মুখার্জি, আভাস রায়চৌধুরী, মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক ঐশী ঘোষ মেমারিতে বক্তব্য রাখবেন। আমরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। তারপরে পান্ডুয়ায় প্রবেশ করবে বাংলা বাঁচাও যাত্রা, এরপরে হুগলি, সেখান থেকে শেষ হবে উত্তর 24 পরগনায় গিয়ে। আপনার চোখ থাকতে হবে একদম টিটবিটসের জন্য বাংলা বাঁচাও যাত্রায়, কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত বাইক র্যালি একদম ন্যাশনাল হাইওয়ে ধরে মেমারির দিকে এগিয়ে চলেছে। মেমারিতে হবে বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে বিশাল সমাবেশ, সেখানে সুসজ্জিত বাইক র্যালি। আমি আমার ক্যামেরা পার্সনকে বাইক র্যালির ছবি দেখাতে বলবো, সন্দীপকে দেখাতে বলবো বাইক র্যালির ছবি। সুসজ্জিত বাইক র্যালি, অসংখ্য বাইক এগিয়ে চলেছে এবং এখানে সিপিআইএম যেটাতে জোর দিয়েছে সারা বাংলার বিভিন্ন জায়গা জুড়ে, একদম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে 1-to-1 কন্ট্যাক্টে জোর দেওয়া হয়েছে। আচ্ছা, ঐশীর সঙ্গে এখন কথা বলবো। ঐশী ঘোষ সম্পর্কে তো আমার নতুন করে বলার কিছু নেই। ঐশী ঘোষ সারা দেশের ছাত্র রাজনীতির মানচিত্রে একটি অত্যন্ত উজ্জ্বল নাম এবং ইলেকটোরাল পলিটিক্সেও ঐশী একদম গত নির্বাচন থেকেই সক্রিয়ভাবে নেমে পড়েছে। ঐশী একদম দুপা দুই দিকে, দিল্লি এবং কলকাতা মানে আমি পশ্চিমবাংলার কথা বলছি। ঐশী একজন অত্যন্ত বর্ণময় এবং ঐশীর যে ঘটনা কাল্ট একটা ছবি, মাথায় আঘাত নিয়ে, এবং দীপিকা পাড়ুকোনের মতো স্টারও যেখানে ছুটে যেতে বাধ্য হয়েছিলেন, এখানে ঐশী ঘোষ আজকে আমার চ্যানেলে খুব স্বাভাবিকভাবেই ভালো লাগছে। ঐশীকে আমি যেটা আমার খারাপ লাগছে, একটা সবার শেষে প্যাটিস এখানে আমি অফার করতে পারলাম না। ঐশী, তুমি প্যাটিস খাও? একদম, আমার খুব ফেভারিট স্ন্যাক। মানে আগে কি হতো, চিকেন প্যাটিস? হ্যাঁ, চিকেন প্যাটিস অবশ্যই। তো টিউশন থেকে অনেক সময় ফিরতাম, আমার ওখানে কিছু বেকারি, মানে ছোট বেকারি যেগুলো হয় ওগুলো ভীষণই স্পেশাল ছিল। তো বিকেলবেলায় যখন টিউশন থেকে ফেরার সময় খিদে পেয়ে যেত, তো প্যাটিস এমন একটা জিনিস ছিল যেটা খেয়ে পেট ভরাতাম, যে আরেকটা টিউশন থেকে আরেকটা টিউশনে যাওয়ার মধ্যে ফাঁকে আমাদের প্যাটিস খাওয়া হতো। প্যাটিস তো সংকটে। হ্যাঁ, পশ্চিমবাংলায় যা অবস্থা আমি দেখছি, স্পেশালি এটা কলকাতার মতো জায়গায়, ব্রিগেড গ্রাউন্ডে যা ঘটনা রিসেন্টলি হয়েছে, যেখানে প্যাটিস বিক্রি করার জন্য এবং চিকেন প্যাটিস বিক্রি করার জন্য যেভাবে তার বিক্রেতাকে মারা হয়েছে এবং অ্যাটাক করা হয়েছে, তাকে কান ধরে উঠবোস করানো হয়েছে, এবং হ্যাঁ একদম অবশ্যই এটাকে মব লিঞ্চিংই বলা যায়। এবং আমরা এই রকম ছবি তো পশ্চিমবাংলার মধ্যে দেখতে পারিনি, এটা অন্য রাজ্যে আমরা দেখতাম, আমরা তার চর্চাও করতাম এবং সেটা নিয়ে আমরা কন্ডেমনেশনও করতাম। কিন্তু পশ্চিমবাংলার বুকে যা জিনিস হয়েছে, আমার মনে হয় আমাদের সবার রাজ্যের মধ্যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে খেতে পছন্দ করি, বাঙালি অন্ত আমরা খাবার পছন্দ করি। কোনো ফেস্টিভিটিস মানে আমাদের জন্য সবার একসাথে এসে খাওয়া দাওয়া করা, একসাথে রান্না করা। এই শীতের সময় চড়ুই ভাতি, এবং এই চড়ুই ভাতির সময় আমার যা মনে পড়ে,
খিচুড়ি হবে, খিচুড়ির সাথে ডিমের কারি হবে, এইভাবেই তো আমাদের বড় হওয়া। নবমী মানে বিরিয়ানি বা খাসির মাংস একদম, মাস্ট। একদম। খাসির মাংস হবে এবং যার যেমন খেতে ইচ্ছে হবে সেই জায়গাটা তো পশ্চিমবাংলার মধ্যে ছিল। এই কলকাতায় ব্রিগেড প্যারেডে প্যাটিসের ঘটনা অসম্ভবই নিন্দনীয়, কিন্তু সাথে সাথে যে একটা কালচারাল অ্যাট্যাক আমাদের ইটিং হ্যাবিটসের ওপরে এবং মানুষের ডাইভার্সিটির ওপরে, সেইটা আমার মনে হয় খুবই চিন্তাজনক। এবং এখানে একটা জিনিস আমি কোনোভাবেই তোমাকে ফুল টস বল দিচ্ছি না, রাজ্য সরকারের যে ভূমিকা সেটাকে কিভাবে পলিটিক্যালি কিভাবে দেখছো? এবার কলকাতা ক্যাপিটাল পশ্চিমবাংলার, সেইখানে দাঁড়িয়ে থেকে ব্রিগেড ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য এক বিক্রেতার সাথে এরকম হেনস্থা তাকে করা হলো, অলমোস্ট মব লিঞ্চিং করা হলো। মমতা ব্যানার্জি ভাষণ দেওয়ার সময় বিশাল কথা বলেন, অফকোর্স মুখ্যমন্ত্রী এই প্রকল্প ওই প্রকল্প, মানুষের জন্য তিনি আছেন, খেটে খাওয়া মানুষের জন্য আছেন। এই সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় সরকারের নিজস্ব সুমোটো কগনিজেন্স এই ম্যাটারে নেওয়া উচিত ছিল, নিজের লিগ্যাল পথে যাওয়া উচিত ছিল। দ্বিতীয়ত একটা কালচারাল দিক দিয়ে দেখতে গেলেও এটা নিয়ে যদি মুখ্যমন্ত্রী বা যারা এখন মানে পাওয়ারে আছে, সরকারে আছে, তারা চাইলেই কিন্তু একটা র্যালি এর ঘটনাকে নিন্দা করে এবং এরকম মানুষের সমর্থনে, যে শ্রমজীবী মানুষ যারা খেটে খাচ্ছে, যারা নিজেদের সৎভাবে একটা বাঁচার চেষ্টা করছে এই রাজ্যের মধ্যে, তাদেরকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে। কিন্তু আমরা দেখি যে একটা সাইলেন্স, সেটা নিয়ে সরব না হওয়া, এই যে আরএসএসকে জায়গা করে দেওয়া। বিজেপি ডিজোন করছে, কিন্তু হ্যাঁ, বিজেপি ডিজোন করলেও কিন্তু কালচারালি যেভাবে আরএসএস এবং বিভিন্ন কালচারাল গ্রুপ আরএসএসের যারা ওই থানার বাইরে, ময়দান থানার বাইরে বিক্ষোভ চালাচ্ছিল, চাই 10-12 জনই চালাচ্ছিল, কিন্তু সব গেরুয়া পতাকা নিয়ে হঠাৎ করে তারা সামিল হয়ে গেল যে না, হিন্দু ভাইয়ের কে রক্ষা করার জন্য, এবং এরকম টাইপের একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করছে। সেখানে সরকারের, রাজ্য সরকারের যে ভূমিকা হওয়ার কথা ছিল মানুষকে একত্রিত নিয়ে, যে এটা খাবার বা খাবারের যে অধিকার তার ওপরে অ্যাটাক, ব্যাপারটা ভেজ চিকেন, ব্যাপারটা হিন্দু মুসলিম কে কি খায় সেটা নিয়ে নয়, কে কি খাবে, তার প্লেটে কি থাকবে তার নিজস্ব খবরদারি করব। হ্যাঁ, এবং তার নিজস্ব চয়েস। আমি কি খাবো, আমি চিকেন খেতে ভালোবাসি বা আমি এগ খাবো, আমি ভেজিটেরিয়ানও হতে পারি, দ্যাটস মাই পার্সোনাল চয়েস। বাট কেউ যদি আমাকে ফোর্স করে বাড়িতে ঢুকে এটা বলে যে না আপনাকে এটাই খেতে হবে কারণ আমরা এটা চাই, আপরুচি খানা কথা, এক্স্যাক্টলি, তখন সেটা রাজনীতি এবং কালচারকে কোথাও না কোথাও মিশিয়ে দেওয়া, সেটা আমরা কখনোই টলারেট করিনি এবং সেটা করা উচিত নয়। সেই জায়গায় রাজ্য সরকারের যে ভূমিকা সেটা নিন্দনীয়। ঐশী, তোমার কাছে অল ইন্ডিয়া পলিটিক্সের যে সিনারিওটা সেটা অত্যন্ত স্পষ্ট, আমাদের থেকেও বেশি করে, কারণ তুমি তো একদম সেন্টারে থেকে পলিটিক্সটা করেছো। জেএনইউ, জেইউ, প্রেসিডেন্সি, মানে যেখানে যেখানে মেধার চাষ হয় সেখানে বামপন্থীরা এখনো পর্যন্ত বিজেপিকে হারাতে পারছে। আমি রাইট উইং পলিটিক্স বলছি ব্রডার ওয়েতে। কিন্তু গ্রাম বাংলা, যেটা তোমাদের একদম শ্রেণীগতভাবে তোমাদের ঘাঁটি ছিল, সেখানে তোমরা আস্তে আস্তে জমি হারিয়ে অনেকটা ফেলেছ। ইয়াং জেনারেশনের ঐশী ঘোষ কীভাবে দেখছে বিষয়টা? আমার মনে হয় কি, মেধার জায়গা গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় মেধার জায়গাটাকে শেষ করে দেওয়ার একটা বড় প্রজেক্ট আরএসএস অনেক দিন থেকেই নিয়েছে, এবং এই প্রজেক্টটা শুধু 2011-র পর বেঙ্গলের মধ্যে বা 2014-র পর বিজেপি জেতাতে দেশের মধ্যে আসেনি। আরএসএস অনেক দিন ধরেই চাইছে যে মেধার যে জায়গাগুলো, ইনস্টিটিউশনসগুলো, সেইগুলোকে প্রথমে শেষ করা হোক এবং সরকারি যত এডুকেশনাল স্পেস সেগুলোকে একটার পর একটা করে শেষ করা হোক। মেধাকে শেষ কেন করতে হবে? যাতে চেতনা শেষ হয়, এবং চেতনা, সায়েন্টিফিক টেম্পারমেন্ট শেষ হলে সেখানে ইয়াঙ্গার যে জেনারেশন যারা সায়েন্টিফিক্যালি ভাবতে চায়, কারণ এই বয়সটা এমন, 18 বছর 19 বছর বয়সটা এমন, অ্যাজ ইউথ আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে চাই, আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে চাই, এবং কালকে যদি আমার মনের মধ্যে ভয় ধরিয়ে দেওয়া হয় বা আমার মনের মধ্যে প্রথমেই যখন আমি পড়াশুনো করছি, আমি 7-এ 8-এ 9-এ 10-এ আমার মনের মধ্যে গাঁথিয়ে দেওয়া হয় যে না, তোমার শত্রু অন্য কেউ নয়, তোমার শত্রু শুধু একটা প্রজাতির মানুষ বা একটা জাতির মানুষ, একটা ধর্মের মানুষ, এবং সেই কালচারে যদি আমি বড় হই তো অফকোর্স সেটা আমার ডিসিশন মেকিংকে, সেটা আমার চেতনাকে অনেকভাবে ইম্প্যাক্ট করবে। তো আরএসএস এটাই কালচারাল চেঞ্জ চাইছে। আমি মনে করি না শুধু তাদের এটা ইলেকটোরাল একটা ডিমান্ড, তাদের কালচারাল ডিমান্ড বাংলাকে কালচারালি চেঞ্জ করার, এবং সেটা ভীষণ কনসার্নিং।
দ্বিতীয়ত গ্রামের কথা যদি আমরা বলি, বিভিন্ন পশ্চিম বর্ধমানে যেহেতু আমি কিছুদিন ধরে আছি, হাঁটছিও, মানুষের মধ্যে যাচ্ছি, গ্রাম পঞ্চায়েতগুলোতে যাচ্ছি, ইয়াঙ্গার জেনারেশন সেখানে খুবই কম। তাদের কাছে শিক্ষার জায়গা নেই, কারণ পরিকাঠামো খুব বাজে, এবং মেজরিটি যারা ছেলেরা তারা বাধ্য হচ্ছে পরিবার থেকে কি তাদেরকে অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে কাজের জন্য, পরিযায়ী শ্রমিক, বা তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, এটা তাদের জায়গা। মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাসের ঘরের ছেলেমেয়েরা যাদের কাছে একটু বাবা মাদের কাছে টাকা আছে, তারা পড়তে পারছে 12th অবধি দুর্গাপুরের মতো জায়গায় বা আসানসোল এইসব জায়গায় পড়তে পারছে, তারা তারপরেই টার্গেট রাখছে তাদেরকে কলকাতা যেতে হবে বা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে গিয়ে হায়ার এডুকেশন করতে হবে। এবং এর মধ্যে গ্রামের মধ্যে ছেলে মেয়েদের আমরা দেখছি মেয়েদের বেশি মেয়েদের দেখা যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে, 18 বছরের কমেও এখন একটা চাইল্ড ম্যারেজের স্পেস বানানো হচ্ছে, কারণ কিছু স্কুল নেই। রূপশ্রীরও একটা ব্যাপার, একদম আমি ওটাতেই আসছিলাম। এবার এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে সরকারের কাজ কি ছিল, এডুকেশনকে অ্যাজ আ স্পেস মোটিভেট করা, যে পড়াশুনো করলে, শিক্ষা পেলে ছাত্রছাত্রীদের কি বেনিফিট হতে পারে। বিশেষ করে মুখ্যমন্ত্রী নিজে যখন একজন মহিলা, নিজে মহিলা এবং নিজে বলেছিলেন যে আরও উন্নত হবে বাংলা, সেখানে তো আমরা এক্সপেক্ট করবো না যে বামফ্রন্টের আমলে যেটুকু সরকারি জায়গা তৈরি হয়েছিল, সরকারি স্কুল, সেগুলো আরও ভেস্তে যাবে। আমরা এক্সপেক্ট করবো তার থেকে বেটার হবে গত 14 বছরে, কিন্তু সেটা হয়নি। এবং প্রকল্পের জায়গায় কেন মানুষ বলছে কি আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, এটা নিয়েও আমি অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করলাম। প্রবলেম একটাই, ভালো কথা কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কিন্তু কেউ এই কথাটা বলছে না যে কেন পড়াশুনো করাটা দরকার। এবং এইসব প্রকল্পগুলো দেওয়াই যেতে পারতো, কিন্তু এরকমও কোনো ক্লজ অ্যাড করা যেতে পারতো যে সেখানে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তারপরে গিয়ে যদি শুধু বিয়ে করছে, এবং তার জন্য সরকার তাকে পড়াশোনাটা একদম যেটা অবৈতনিক, যেটা উচ্চশিক্ষা অবধি, সেটুকুই করে তোমাকে এইটুকু পড়াশোনাটা করতেই হবে, এইটুকু পড়াশোনা করতেই হবে, তারপরেই তুমি লামসাম অ্যামাউন্টটা পাবে। সেটাতে অন্তত সরকারের প্রতি একটা যে দায়িত্ব থাকে, যে তারা একটা জেনারেশনকে উঠালো, এডুকেট করালো, সেই স্পেসটা থাকে। এখন এই প্রকল্পের মাধ্যমে কি হয়েছে, মানুষ শুধু বুঝছে যে ওই টাকাটা কিছু করে আমাকে নিয়ে নিতে হবে, নামটা কোথাও লিখিয়ে রাখতে হবে, তারপরে স্কুল চলুক না চলুক, কলেজ চলুক না চলুক, আমরা কিছু করে এই টাকাগুলো নিয়ে মেয়েদের বিয়ে দিয়ে দিতে পারছি। দ্বিতীয়ত স্কুলগুলোর অবস্থা যদি দেখি, সেখানে 4টে ক্লাসের জন্য একটা টিচার, মিড ডে মিলের অবস্থা খারাপ, এবং এই অবস্থায় যেখানে অলরেডি কর্মসংস্থান নেই, পার্মানেন্ট কর্মসংস্থান নেই, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে সভা হলো, এত সিভিক ভলেন্টিয়ার, তারা 8 বছর 9 বছর ধরে কাজ করছে এবং তাদেরকে পার্মানেন্ট করা হচ্ছে না। তো এই শ্রমজীবী পরিবারের যে ছেলেমেয়েরা যারা একটা স্বপ্ন দেখছে যে তারা পড়াশোনা করে কোথাও পৌঁছতে পারবে, তাদের স্বপ্নটাকেই প্রথমে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের কাছে অপশন কি, যে তাদেরকে দিন এনে দিন খেতে হবে, এবং তাই জন্য তাদের চাকরি চাই। তাই জন্য বাচ্চা ছেলেদের আমরা দেখতে পাচ্ছি সিমেন্টিংয়ের কাজ করছে, আমরা বাচ্চা ছেলেদের টোটো চালাতে দেখতে পাচ্ছি, ফলের দোকানে দাঁড়িয়ে বাবার সাথে সে সাহায্য করছে, চপের দোকানে দাঁড়িয়ে থেকে তাই সে বাবাকে এখন থেকে শিখছে কি করে চপ ভাজতে হয়। এইটা তো কথা ছিল, চপ শিল্প, হ্যাঁ এইটা তো কথা ছিল না। এইসব বাচ্চাদের, এইসব ছেলেমেয়েদের পড়াশোনার কথা ছিল, যে তারা পড়াশুনো করবে, পড়াশুনো করে আগামী ভবিষ্যতে তারা নিজেরা বেছে নেবে তারা কি কাজ করতে চায়। কিন্তু সেই জায়গাটা আমরা যদি দেখি অনেকটাই উইক হয়েছে, এবং এটা উইকনেস ইজ অলসো বিকজ অফ এডুকেশনের যে স্পেসটা অনেকটা খারাপ হয়েছে। একদম শেষ প্রশ্ন, আমি তোমার কপালের এই দাগটা দেখতে পাচ্ছি, কপালে আরএসএস সরাসরি আঘাত করেছে এবিভিপি। তোমরা বলো আরএসএসের 2 সন্তান, তৃণমূল বিজেপি, 2 বাই প্রোডাক্ট, যাই হোক বলো, কপালে মেরেছিল এবিভিপি, পশ্চিমবাংলায় তৃণমূল। কোন আক্রমণটাকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়, কাকে বড় শত্রু বলে মনে হয়, কেন মনে হয়? আরএসএস অফকোর্স, আরএসএসের থেকে বড় শত্রু এই দেশের জন্য, এই রাজ্যের জন্য কিছু নয়। কিন্তু তৃণমূল যে আরএসএসের প্রজেক্ট, একটা টেম্পোরারি প্রজেক্ট টু ইনফিলট্রেট বেঙ্গল সোসাইটি, এটাকে আমরা অস্বীকার করে লাভ হবে না। আমরা দিল্লিতে যেহেতু আমি থেকেছি, আমি বলতে পারি আরও নিজের লিভড এক্সপিরিয়েন্স দিয়ে, আম আদমি পার্টিকে তৈরি করা হয় আরএসএস দিয়ে, এবং যখন আম আদমি পার্টি ঠিক এইভাবেই প্রকল্প দিচ্ছিল, মানুষকে সস্তায় জিনিস দিচ্ছিল, সব কিছু করে, কিন্তু পপুলিস্ট পলিটিক্স করছিল। আম আদমি পার্টিতে অরবিন্দ কেজরিওয়ালের ওপর করে একটা সরকার চালানোর চেষ্টা করা হচ্ছিল, এবং আরএসএস যখন দেখলো যে তাদের ইনফিলট্রেশন হয়ে গেছে, কালচারালি ইনফিলট্রেট করে দিয়েছে, তখন ইমিডিয়েটলি করাপশন বলে, এই বলে, ওই বলে, তখন তারা অটোমেটিক্যালি পাওয়ার চেঞ্জ করে নিজেরা পাওয়ারে চলে এলো। তো এটাই পশ্চিমবাংলার সাথে হবে। কিন্তু মমতা ব্যানার্জি যে করাপ্টেড, মমতা ব্যানার্জির পার্টি যে করাপ্টেড, এটা তো সাধারণ মানুষ সবাই জানে, এবং মানুষ প্রচণ্ডই
তিতবিরক্ত যে এই সরকারটার যাওয়া দরকার। কিন্তু যে মানুষ ভাবছে যে হয়তো তৃণমূলকে হারাতে গেলে বিজেপির দরকার, সেটা একদমই নয়। বিজেপি এই পশ্চিমবাংলার জন্য কিভাবে ক্ষতিকারক হতে পারে, এই যে আজকের সময় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থাকা সত্ত্বেও সরকারে আরএসএসের এমন ইনফিল্ট্রেশন যে তারা একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে কলকাতার বুকে মার খাইয়ে দিতে পারছে একটা গীতা পাঠের নাম করে, হিন্দু মুসলিম করে দিতে পারছে। তো তাহলে যদি কালকে তারা সরকারে থাকে, তারা এটা মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনালাইজডভাবে করবে, এবং এর থেকে বড় থ্রেট পশ্চিমবাংলার জন্য কিছু হতে পারে না। এবং পশ্চিমবাংলার জন্য আরেকটা বড় কথা, কারণ আমাদের যে একটা কম্পোজিট কালচার আছে, এখানে বিভিন্ন জাতির মানুষ, এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বড় হয়েছে, এবং এই জায়গাটাকে পোলারাইজেশন করা আরএসএসের জন্য খুব দরকার। কারণ বেঙ্গলটা ওদের প্রজেক্ট, যেটা ওরা পুরো দেশের মধ্যে একটা কমিউনাল প্রজেক্টকে দেখিয়ে বেঙ্গলকে ডিভিজিভ করে ওরা জিততে চায়। তো বেঙ্গলকে বাঁচানো, বাংলাকে বাঁচানো এই জন্য ভীষণই জরুরি, এবং সেটা লেফট ফোর্সেসদেরকে যদি আমরা না বাঁচাতে পারি, সেটা কিছুভাবেই হবে না। ঐশী খুব এলাবোরেটলি, খুব সুবক্তা, খুব ভালো ওরেটর, অনেকগুলো ইস্যুকেও এই স্বল্প সময়ের মধ্যেই টাচ করলো। আমার একদম শেষ প্রশ্ন, ঐশী, তুমি যে জেলায় এখন দাঁড়িয়ে আছো, ইনফ্যাক্ট তোমার জন্মস্থানও, শ্যামল মণ্ডল যিনি প্যাটিস বিক্রেতা, যিনি আক্রান্ত হয়েছিলেন, তার বাড়ি এই জেলায়, তার উদ্দেশ্যে এবং যারা প্যাটিস খান, খেতে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে, ছাত্র সমাজের উদ্দেশ্যে সে বক্তব্য দিয়ে শেষ করব। আমি এটাই বলবো যে আমরা যাতে আরও বেশি প্যাটিস খাই, এবং আমাদের যা খাবার হয় আমরা যেন সেটা খাই। কেউ ধমকাবে চমকাবে আর বলবে আমাদেরকে আমাদের প্লেটে কি থাকবে, সেটার হিসেবে যাতে আমি আমাদের আগামী দিনের ফুড চয়েসেসকে না ডিসাইড করি। আমরা একদম মাটির খবর দেখাই, আমার ভাষায় মা মাটি মানুষের খবর সবসময়ই দেখাতে থাকি। বিভিন্ন সমাবেশ থেকে, শুধুমাত্র কোনো দলীয় নেতৃত্বের নয়, সাধারণ মানুষ। এখানে আমরা শেখ ইউনূসের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, এখানকার সাধারণ মানুষ। একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, বাংলা বাঁচাও যাত্রার সমাবেশে তারা এসছেন, তারা কি ভাবছেন। আচ্ছা, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, একদম খুব পরিষ্কার কথা, এটা আমার কথা না, মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড রয়েছে, যে গরু দুধ দেয় তার চাট সহ্য করতে হবে। আপনাদেরকে সম্প্রদায়গতভাবে, ধর্মীয়ভাবে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? উনি তো আমাদের নিয়ে খেলা করছেন, আমাদের মুসলিম সম্প্রদায়কে নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার আমাদেরকে নিয়ে খেলা করছেন। উনি ভাবছেন যে আমাদের ওই ছোট ছোট লাড্ডু খাইয়ে দিলেই আমরা গলে যাব, এরকম ভেবে নিয়েছেন। আমরা একরকম ভেবে এক সময় বাংলার মানুষ, আমরা নয়, বাংলার মানুষ এক সময় ভেবেছিল যে মমতা ব্যানার্জি না থাকলে হয়তো আমরা বিজেপির হাত থেকে উদ্ধার হতে পারবো না। সেই স্বার্থে হয়তো কিছু মানুষ তখন মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দিয়েছিল যে সিপিআইএমের এই মুহূর্তে ক্ষমতা নেই, বামফ্রন্টের ক্ষমতা নেই যে বিজেপির সাথে লড়াই করার, তাহলে আমরা তৃণমূলকে ভোট দিয়ে দিই, তৃণমূলকে ভোট দিলে হয়তো আমরা বিজেপির কাছ থেকে উদ্ধার হয়ে যাবো, বিজেপির কাছ থেকে বাঁচতে পারবো। কিন্তু আমরা মানুষ, জনগণ এখন কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছে যে তৃণমূল এবং বিজেপি দুটো একই গাছের দুটো ফুল। এরা তৃণমূল এবং বিজেপি এরা যে একই গাছের দুটো ফুল, এরা একই সঙ্গে একই রকম প্ল্যানভাবে আমাদের ব্যবহার করে নিচ্ছে। আমাদের কাজকর্ম, আমাদের কর্মক্ষেত্র, আমাদের রাস্তাঘাট, আমাদের যানবাহন, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছে। বাংলাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে বামফ্রন্ট সরকার ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বাংলাকে বাঁচাতে গেলে এখন বামফ্রন্ট সরকারই প্রয়োজন। বাংলা বাঁচাও যাত্রায় এসেছেন, বাংলা বাঁচাও যাত্রার সিপিআইএম এর একটা স্লোগান হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। অনেকে আবার বলছেন বাংলা কি মরে গিয়েছে, যে বাংলাকে বাঁচাতে হবে। আপনারা যারা যুবক অংশের মানুষ, আপনি পেশাগতভাবে আপনি কি করেন? আমি একটা বেসরকারি সংস্থা কাজ করি। সরকারি চাকরি কেন নয়? বাংলার যা পরিস্থিতি, তাতে করে শিক্ষিত, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষিত যারা হচ্ছে গিয়ে বেকার, তারা হচ্ছে কলকাতার রাজপথে কীভাবে হচ্ছে আন্দোলন করেছে, ঠিক আছে। তাহলে বাংলার শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, সবই শেষ, বাংলার সব শেষ। এর জন্যই বাংলাকে বাঁচানোর জন্য সিপিএম পার্টি হচ্ছে নতুন করে যাত্রা শুরু করে বাংলাকে বাঁচাতে হবে, এই দাবিতে হচ্ছে আজকের এই মেমারি জমায়েত। আপনি সিপিআইএম এর সমর্থক বুঝতে পারছি, কিন্তু আপনাদের সঙ্গে কি সাধারণ যুবক অংশের মানুষ, যাদের পিছনে কোনো দলীয় ট্যাগ নেই, তারা আছেন? অবশ্যই, আপনারা খোঁজ নিন, দেখুন কীভাবে হচ্ছে গিয়ে যারা গ্রামের অংশে যারা যুবক, যারা শিক্ষা শেষ করে যারা চাকরির জন্য হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করছে, তার সেই চাকরি হচ্ছে গিয়ে এই সরকার হচ্ছে গিয়ে সে দিতে পারছে না। চাচা, আপনাকে একটু জিজ্ঞেস করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই সময়টায় মুসলিমরা নিজেদেরকে নিরাপদ বোধ করছেন। বিজেপির বিকল্প হিসেবে, বিজেপির আতঙ্কের হাত থেকে বাঁচার জন্য তারা
তৃণমূল কংগ্রেসকে নিজেদের চয়েস হিসেবে বেছে নিচ্ছেন, আপনি কিভাবে দেখছেন? আমরা নিরাপদ রইব কীভাবে? আজকে আমরা যারা মুসলিম সমাজে বিলং করছি, আজকে তো উনি জগন্নাথ মন্দিরের নাম করে প্রত্যেকটা বাড়িতে রেশনের মাধ্যমে সে হচ্ছে প্রসাদ খাইয়ে দিলেন। আমাদের ইসলাম ধর্মে আছে কি অন্য ধর্মের মানুষকে প্রসাদ কিছু খাওয়ানো যায় না, কিন্তু উনি তো এটাই খাইয়ে দিলেন। তাহলে আমরা বিপদগ্রস্ত থেকে আরও বিপদগ্রস্ত হচ্ছি। আজকে আমাদের মুসলিম সমাজে ছেলেমেয়েরা চাকরি বাকরি করার পর শিক্ষার শেষে যে চাকরি, সেই চাকরিই নাই। একটা সময় দেখেছি অন্যান্য অফিসে মুসলিম নাম দেখতে পাওয়া যেত, কিন্তু এখন সেটাও দেখতে পাচ্ছি না। আমার ছেলেমেয়েরা বর্তমানে MSc পাস করে বসে আছে, আগে চাকরি নাই। আপনার ছেলেমেয়েরা MSc পাশ করে বসে আছে? একদম একদম। আমার মেয়ে হচ্ছে, কি পেশায় আছেন তারা? আমি চাষবাস করি। চাষবাস মানে আপনার ছেলেমেয়েরাও চাষবাস করছে? মেয়েরা সব বিয়ে থা দিয়ে দিলাম, কী করবো? আজকে MSc পাস করার পর তারা বসে আছে। আচ্ছা, আপনি তো গ্রামের মানুষ, আমি আপনাকে একটা প্রশ্ন করি। একটা সময় বলা হয়েছিল যে CPIM গ্রামের মানুষের হাত থেকে জমি কেড়ে নিচ্ছে, তো আপনারা কি তাই মনে করেন, নাকি আপনারা চেয়েছিলেন যে কৃষকদের মনোভাব আমি বোঝার চেষ্টা করছি, যে আমি কৃষক, আমার ছেলে কৃষক হবে না, আমার ছেলে উন্নততর কোনো পেশায় যাবে, তাদের অর্থনৈতিকভাবে তারা বেটার থাকবে, শিল্প কলকারখানা হোক, আপনারা কোনটা চান? আজকের দিনে যদি ধরুন আমাদের চোখের জলজান্ত উদাহরণ হচ্ছে সিঙ্গুর। আজকে যদি সিঙ্গুরে কারখানা হতো, আমাদের ছেলেমেয়েরা, আমরা যারা চাষাবাদ করে খাই, আমরা হয়তো শিল্প করতে পারে নাই, কিন্তু আমাদের যারা ছেলেমেয়েরা তারা তো সিঙ্গুরে চাকরিটা পেত। আজকে কলকারখানা হলে তারা হচ্ছে চাকরি বাকরিটা পেত। তাহলে তাদের যে চাকরি, তাদের যে কলকারখানা, সেটা তো পেত। সেই জায়গা থেকে তো আমরা বরং জমিটা নিলেই ভালো হতো। আজকের দিনে যদি সিঙ্গুরে কারখানাটা হতো, তাতে মনে হয় যে পশ্চিমবাংলা বেকার যুবক যুবতী, এটা হিন্দু মুসলিম নাই, এটা সকল সমগ্র পশ্চিম বাংলাবাসীর পক্ষে ভালো হতো। আগে যদি সিঙ্গুরে কারখানাটা হতো, কারখানা হলে তবে তো ছেলেমেয়েরা চাকরি বাকরি করে শিক্ষা শেষে। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে একদম র্যান্ডামলি কথা বলার চেষ্টা করছি। এদের অনেকেই কেন, এরা কেউই আমার পূর্ব পরিচিত নন। এখানে এই দাদাকে রাস্তায় দেখতে পেলাম, এখানে সমাবেশে দেখতে পেলাম, সমাবেশ একেবারে শেষের পথে। কেমন আছেন এই সময়টায়? তৃণমূলের রাজত্বে কেমন আছেন আপনারা? বিজেপির হাত থেকে তৃণমূল বাঁচাতে পারবে? না। কেন নয়? এখানে ওদের যা কেন্দ্রে যা তাতে করে দুজনকার মধ্যে তো সন্ধি আছে না, কিচ্ছু করার না। এখানে প্রশাসন কিছু কাজ করবে না, সাধারণ মানুষ মরবে, বলেন এ শান্তিতে কেউ থাকবে না, অশান্তিতেই থাকবে। কিছু লোভনীয় টাকা যারা পাওয়ার জন্য আছে, ওই যা ও নিজেরা গদি করবে, গদিতে চালাবে, অথচ মানুষকে বাঁদর বানাবে।